দর্শক, আমি আজকে এসেছি একটা বিএডিসির আলু বীজ কোল্ড স্টোরেজে। এখানে এই মুহূর্তে ব্যাপক কর্মযজ্ঞ চলছে, যেহেতু এখন আলুর মৌসুম চলছে। বগুড়া অঞ্চলে যেহেতু অ্যাস্টেরিক্স এবং সানশাইন এই দুইটা জাতের চাহিদা বেশি আলুর ক্ষেত্রে, সেজন্য বিএডিসি থেকে এই দুইটা বীজই সরবরাহ করা হচ্ছে। এছাড়া সারা বাংলাদেশের বিভিন্ন বিএডিসি যে ফার্মগুলো আছে বা কোল্ড স্টোরেজগুলো আছে, এখানে অন্য জাতের এলাকা ভিত্তিক চাহিদার প্রেক্ষিতে বীজ সরবরাহ করা হচ্ছে। তো আমরা জানি যে সানশাইন জাতটা বিদেশে রপ্তানি উপযোগ্য একটা জাত, এবং অ্যাস্টেরিক্স এটাও অনেক ভালো জাত, ফলনও অনেক বেশি, এবং মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে আগ্রহ রয়েছে এই দুটো জাত নিয়ে। আমি যদি এই বীজ সংরক্ষণাগারের যে সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে বলি, প্রথমে বীজগুলো কৃষকের উৎপাদিত ফার্ম থেকে এখানে আসে। আসার পর এখানে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এখানে অনেকগুলো ফ্যান দেখতে পাচ্ছেন পিছনে, এটাকে বলা হয় ফ্যানিং জোন। এখানে মূলত এই আলুগুলো বাইরে থেকে আসার পর ফ্যানের মাধ্যমে বাতাস দিয়ে এটাকে একটু ঠান্ডা প্রক্রিয়ার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এখান থেকে এই আলুর বীজগুলো যায় হচ্ছে প্রি কুলিং জোনে। সেখানে গিয়ে টেম্পারেচারটা একটু কমিয়ে, নর্মাল টেম্পারেচার থেকে একটু কমিয়ে কিছুক্ষণ পর ওটাকে আরেকটু ঠান্ডা করা হয়, এবং তারপর মূলত যায় যেখানে হিমাগারে সংরক্ষণ করা হয়, মূল হিমাগারে। তো এই পুরো প্রসেসগুলো এখানে মেনটেন করা হয়, এবং বের হওয়ার সময় আলু যখন এই হিমাগার থেকে বের হয় তখনও ঠিক একই পদ্ধতি অনুসরণ করা হয়। প্রথমে ওই মূল হিমাগার থেকে প্রি কুলিং জোন, তারপর এরকম ফ্যানিং জোন, তারপর কৃষকের হাতে দেওয়া হয়। তো আমার এখানে একজন এই প্রতিষ্ঠানে কর্মরত একজন স্টাফ রয়েছে। আর এখানে এসে দেখছি আপনাদের এখানে বেশ কর্মযোগ, এই সময়টাতে মনে হয় এখানে বেশ উৎসব মুখর পরিবেশে কাজ হয় নাকি? হ্যাঁ, এখানে উৎসবমুখর পরিবেশে আমাদের বলে রাখি, আমরা চাষি পর্যায়ে সবসময় মানসম্মত বীজ দেওয়ার চেষ্টা করে এই থাকি। বীজগুলো যে মাঠ পর্যায়ে যাচ্ছে, তারপর এই বাকি সময়টাতে আপনাদের কার্যক্রমগুলো কি হবে? আমরা প্রাথমিক পর্যায়ে রোপণ পদ্ধতিগুলো চাষিদেরকে বলবো, এরপরে গাছগুলো উঠে গেলে সেচ পদ্ধতি বলবো। আপনাদের যারা কন্ট্রাক্ট ফার্মার আছে, আপনারা মূলত তদারকি তদারকি কার্যক্রমটা তো করবেন। হ্যাঁ, আচ্ছা। প্রত্যেককে এই আমাদের প্রসেস গুলো মানে নার্সিং প্রসেস অনেক সুন্দর। হুম। বিশেষ করে আপনার লোকাল হিমাগারে এত সুন্দর করে আপনার শটিং বা ফাইন্ডিং করে দেয় না। হুম। বিশেষ করে ওই জন্যই আপনার কিছু সময়ে আপনার আর কৃষকদের আলু পচে যায়। নষ্ট হওয়ার মূল কারণটা হচ্ছে এই আলুটা যদি ভিজা হয়, এই আলুটা ভিজা হলে রোদ্রে বাইরে গিয়ে কালো হয়ে যাবে, কিন্তু আমাদের যে আলুটা রয়েছে এটা কখনো কালো হবে না। হুম। এটা আমরা একবারে শোধন করে ছত্রাকনাশক প্রয়োগ করে কিন্তু পাঠাচ্ছি, এবং অ্যাটলিস্ট আমরা একবারে 24 ঘন্টা আমাদের ফ্যানিং করে সুন্দর করে আমরা দেবো। ডিসি হিমাগারে শুধু বীজ আলুটাই সংরক্ষিত হয়, আর বাইরে যারা প্রাইভেট হিমাগারগুলো আছে ওখানে একই সাথে বীজ এবং কনজামশনের জন্য যে আলু সেগুলো সংরক্ষণ করা হয়। বীজ আলু এখান থেকে বের করে নিয়ে যাওয়ার পর কিছু সতর্কতা খুব সংক্ষেপে আপনাদের বলে রাখি। নর্মাল আলো বাতাস চলাচল করে এরকম জায়গায় 1 দিন বা 2 দিন সময় রাখতে হবে, এবং যদি বাতাসের স্বল্পতা থাকে কৃত্রিমভাবে বাতাস দিতে হবে। আর এখানে যে চোখগুলো আছে, আমরা যদি কেটে বীজটা লাগাই, অবশ্যই আমরা লম্বালম্বি ভাবে কাটবো, এবং চোখ বা স্প্রাউট কমপক্ষে যেন একটা পার্টে 2টা স্প্রাউট বা চোখ থাকে। এবং এটা কাটার পর 1 থেকে 2 দিন রাখতে হবে, যাতে যে কর্তিত অংশটা থাকে এখানে একটা অবশ্যই লেয়ার পড়বে, এবং এই লেয়ারটা পড়ার ফলে আমাদের মাটির যে রোগ জীবাণু সহজে আক্রমণ করতে পারবে না। আর আলুটা লাগানোর সময় আমরা স্প্রাউট বা চোখগুলো অবশ্যই উপরের দিকে রাখবো, আর কর্তিত অংশটা নিচের দিকে রাখবো। আর অবশ্যই আলুটা শোধন করে নিতে হবে, বীজ শোধন করে নিতে হবে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে, তাহলে আমরা বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করতে পারবো। আজকে এই আলুর সংরক্ষণাগারটা আমরা ঘুরে ঘুরে দেখবো, এবং আপনাদেরকে আরো কিছু তথ্য জানানোর চেষ্টা করব। আমরা এখন একটা ফ্যানিং জোনের দিকে যাচ্ছি। আমাকে সঙ্গ দিচ্ছেন জনাব মোহাম্মদ মেহেদী হাসান, বিএডিসি এর সহকারী পরিচালক, আমার বন্ধু। এখানে একসঙ্গে অনেকজন লেবার কাজ করছেন। তারা মূলত বিভিন্ন গ্রেডিং অনুসারে সাজানো আলুগুলোকে বস্তাবন্দি করছেন। এখান থেকেই এই বস্তাগুলো বিভিন্ন কৃষকদেরকে সরবরাহ করা হবে। ফ্যানিং জোনের এক পাশে প্রস্তুতকৃত বস্তাগুলোকে থরে বিথরে সাজিয়ে রাখা হয়েছে, এবং প্রত্যেকটি বস্তায় তথ্য সম্বলিত একটি করে ট্যাগ লাগানো রয়েছে। ট্যাগ কাটা দেখো, ট্যাগ কাটা চমৎকারভাবে লেখা আছে। এটা হচ্ছে বীজ আলু অ্যাস্টারিক্স প্রত্যায়িত জাত, এ গ্রেড কিনা, এই দেখো বি গ্রেডের টিক দেওয়া আছে, মানে কত মিলিমিটার হয় বি গ্রেডের সাইজটা, বীজের পরিমাণ 40 কেজি, অশোধিত কন্ট্রাক্ট অর্জন বগুড়া, কোথায় যাবে কিভাবে কী হবে সব লেখা আছে। প্রস্তুতকৃত আলু বীজের বস্তাগুলো এবার ধীরে ধীরে ট্রাকে উঠানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে চাহিদা মাফিক কৃষক এবং ডিলারদের কাছে পৌঁছানোর জন্য। এবার আমরা চলে এসেছি আরেকটা ফ্যানিং জোনে,
এখানেও একসাথে অনেক আলুকে বিছিয়ে রাখা হয়েছে তাপমাত্রাটা অ্যাডজাস্ট করে আলুর সহনশীলতা বাড়ানোর জন্য। স্ক্রিনে আপনারা অ্যাস্টারিক্স জাতের আলু দেখতে পাচ্ছেন এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানশাইন জাতের আলু। দেশের বিভিন্ন প্রান্তে বিএডিসি ফার্মগুলোতে উৎপাদিত আলুর ভিত্তি বীজ এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ভিত্তি বীজগুলোই চাহিদা মাফিক বিএডিসির কন্ট্রাক্ট ফার্মার এবং বিএডিসির যারা বীজ ডিলার আছে তাদের মাঝে এই বিএডিসি বীজ হিমাগার থেকেই সরবরাহ করা হবে। এখন আমরা যাচ্ছি এই হিমাগারের ইঞ্জিন রুমে, যেখান থেকে শীতলীকরণের পুরো প্রক্রিয়াটাকেই নিয়ন্ত্রণ করা হয়। দর্শক, আমরা এখন আছি যে হিমাগারের মূল অংশ, যেখান থেকে এখানে ফ্রিজিং প্রসেসটা মেনটেন করা হয় একদম সেখানে, এখানে সব যন্ত্রাংশ এবং ইঞ্জিনিয়ারিং পার্টসগুলো রাখা আছে। আমার সঙ্গে উপস্থিত আছেন জনাব আব্দুল মালেক। তার মুখ থেকে আমরা যে এই হিমাগার, আলু বীজ হিমাগারের যে আলুর বীজগুলো সংগ্রহ করা হয় দীর্ঘ সময় ধরে, এই প্রসেসটা সম্পর্কে আমরা জানবো। আপনি একটু বলেন যে এখানে আলুর বীজ সংরক্ষণের জন্য কত ডিগ্রি টেম্পারেচারটা মেনটেন করা হয় মূলত? টেম্পারেচার এখানে 2.2 থেকে 2.8 ডিগ্রি সেলসিয়াস, এটা রুম টেম্পারেচার রাখা হয়। রিলেটিভ আপেক্ষিক আর্দ্রতা যেটা, এটা থাকে আপনার 90 থেকে 96%, এভাবে রাখা হয়। এই সম্পূর্ণ প্রসেসটা কি এখান থেকেই মেইনটেইন করা হয়? কন্ট্রোল এখান থেকেই করা হয়। আপনার ফ্রিজের মতোই আপনার কন্ডেন্সার আছে, কুলিং ইউনিট আছে, কম্প্রেসার আছে, সমস্ত কিছুই আছে এখানে। আমাদের এটা অ্যামোনিয়া গ্যাস দ্বারা পরিচালিত। অ্যামোনিয়া গ্যাসের একটা ধর্ম আছে, সেই ধর্মটা হলো যে এ যদি হাই প্রেশার মানে কম্প্যাক্ট করে হাই প্রেশার দিয়ে একে যদি সরু কোনো জায়গা দিয়ে পাস করানো হয়, মানে স্প্রে আকারের মতো পাস করানো হয়, তাহলে এই গ্যাসের ধর্ম হলো ঠান্ডা হয়ে যাবে। সেই সিস্টেমটাই আমরা এখানে কাজে লাগাচ্ছি। এটা আছে রিসিভার, এটা আছে ভ্যাসেল। এই রিসিভারে আমাদের লিকুইড অ্যামোনিয়া জমা থাকে, অ্যামোনিয়া গ্যাসটা জমা থাকে। এই লিকুইড অ্যামোনিয়াকেই আমরা প্রসেস করি, মানে পাঠাই দেই আপনার কুলিং ইউনিটে, অ্যামোনিয়া পাম্পের মাধ্যমে কুলিং ইউনিটে পাঠায়ে আপনার কুলিংয়ের ওইখানে আপনার এক্সপেনশন বাল্ব আছে। সেই এক্সপেনশন বাল্বের ভিতরে আমি যে কথাটা বললাম যে হাই প্রেশার দিয়ে আপনার স্প্রে আকারে এই গ্যাসটাকে স্প্রে করাতে এই গ্যাসটা ঠান্ডা হয়ে যায়। তো ওখানে কুলিং সিস্টেম যেটা আছে সেটার কয়েলগুলো এরকম ঘোরানো, মানে অনেকগুলো কয়েল আছে, ওতে ঘুরতে ঘুরতে ওই ঠান্ডাটা ওর ভিতরে অনেক ঠান্ডা হয়। আর ওই ঠান্ডার উপর দিয়ে ব্লোয়ার দিয়ে হাওয়া দেওয়া হয়। এই হাওয়া মানে ওই হাওয়াটা কিন্তু বাইরে চলে যাচ্ছে না, ওই রুমের ভিতরেই ঘুরতেছে। ঘুরতে ঘুরতে মনে করেন প্রথমবার একটু ঠান্ডা হলো, আবার ঢুকলো, আবার একটু ঠান্ডা হলো, আবার ঢুকলো, আবার একটু ঠান্ডা হলো, এইভাবে আস্তে আস্তে ঠান্ডা হয়। এখন ঠান্ডা হওয়ার পরে ওই গ্যাসটা দুর্বল হয়ে যায়, অকার্যকরী হয়ে যায়। তখন ওইটাকে আবার টাইনে নিয়ে আসে আমাদের এই কম্প্রেসারে, এই ভেসেল লাইনে ফেলে। ভেসেল লাইনে ফেললে পরে ভেসেল থেকে কম্প্রেসারে আবার টাইনে ওকে, এই যে এটা হাই প্রেশার হাই টেম্পারেচার, বুঝছেন? এই মেশিনটা এদিক দিয়ে সাকশন, এদিক দিয়ে ডিসচার্জ। হাই প্রেশার নেবে ঠান্ডা, ছাড়বে কিন্তু গরম। হাই প্রেশার হাই টেম্পারেচারে একে আবার পাস করায় ওই কন্ডেন্সারে দিবে। কন্ডেন্সার বাইরে যেটা, হ্যাঁ, এটা কন্ডেন্সার, পানি দেয়া আছে, হ্যাঁ, পানি। কন্ডেন্সারের কাজ হলো এই যে হাই প্রেশার হাই টেম্পারেচার গ্যাসকে ঠান্ডা করে আবার লিকুইড করে নর্মাল টেম্পারেচার নর্মাল প্রেশারের লিকুইড তৈরি করা হয়, আবার কার্যোপযোগী করা হলো, বুঝছেন? ওটা দিয়ে ওখানে কাজ করার পরে হ্যাঁ সাইকেলিং, এটাই সাইকেলিং হচ্ছে। এবং এইভাবে এটাকে আপনার আস্তে আস্তে রুম ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা আছি প্রি কুলিং জোনে। এটাই সেই জায়গা যেখানে আলু বীজগুলো বেশ কিছুটা সময় রাখানো হয় মূল হিমাগারে ঢোকানোর পূর্বে এবং মূল হিমাগার থেকে বের করার পরেও, যাতে আলু বীজের তাপমাত্রা একটা সহনীয় পর্যায়ে আসে। আমরা একটা তালিকা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লট চিহ্নিতকরণ তালিকা, যে তালিকায় ভেতরে থাকা আলু বীজের সম্পূর্ণ তথ্য এবং কোন লট কোথায় অবস্থান করছে তার পূর্ণাঙ্গ একটা চিত্র দেয়া থাকে।
এবার আমরা মূল হিমাগারে প্রবেশ করব। দর্শক বলে রাখি, প্রি কুলিং জোনেও কিন্তু বাইরের তুলনায় তাপমাত্রা বেশ ঠান্ডা। এবার আমরা মূল হিমাগারের ভেতর প্রবেশ করছি। শুরুতেই একটা থার্মোমিটার চোখে পড়ল, যে থার্মোমিটারের মাধ্যমেই এখানকার তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো শেলফ করা রয়েছে। এই শেলফগুলোতেই মূলত আলু বীজগুলো থরে বিথরে সাজানো থাকে। দেখো যে বিভিন্ন যে চেম্বার করা আছে, এটা হচ্ছে মূল চেম্বার। এই চেম্বারগুলোতে তোমার মানে পুরোটাতে অ্যাস্টারিক্স সানশাইন যেভাবে রাখা হয়। আমরা কাঠের সিঁড়ি বেয়ে এখন দোতলায় উঠব। দোতলাতেও একইভাবে শেলফগুলো সাজানো রয়েছে। এখানেই মূলত আলুর বীজগুলো সাজিয়ে রাখা হয় এবং প্রত্যেকটা শেলফের সামনে এক একটা করে তথ্য সম্বলিত তালিকা দেয়া রয়েছে। এই তালিকায় চেম্বারে থাকা আলুর জাত, আলুর বীজের ধরন, কৃষকের নাম, পরিমাণ সকল তথ্য দেয়া রয়েছে। বাইরের তাপমাত্রার তুলনায় মূল হিমাগারের ভিতরে কিন্তু অনেক বেশি ঠান্ডা। কিন্তু যেহেতু আলু রোপণ প্রায় শেষ পর্যায়ে, এজন্য হিমাগারও পুরো ফাঁকা হয়ে গিয়েছে। ডিলার এবং কৃষকেরা সব সংগ্রহ করে নিয়ে গেছে। সেহেতু টেম্পারেচার তুলনামূলক বেশি। যখন এই চেম্বারগুলো আলু বীজ দিয়ে পুরোপুরি ভরা থাকে, তখন টেম্পারেচার আরও অনেক কম থাকে। সময় হয়েছে হিমাগারের বাইরে যাবার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।